নমস্কার, তক্ক যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আম জনতা। আমরা গতকালকে একটা বিষয় আমরা সারা রাজ্যের মানুষ দেখেছি, শুধু গতকালকে নয়, এর আগেও আমরা সাবরুমের শ্রীনগর অঞ্চলে এই ঘটনাটি দেখেছি যে ডাক্তারদেরকে নিগ্রহ করা হচ্ছে। সেখানে যখন কোনো রোগী মারা যাচ্ছে কিংবা রোগী যদি কোনো অসুস্থতার কারণেও মারা যায় বা তার যদি কোনো রকম অসুবিধার জন্য সে মারা যায়, তখন দেখা যাচ্ছে তার আত্মীয় পরিজনরা যারা রয়েছে তারা হসপিটালের ভেতরে, হাসপাতালের ভেতরে একটা নাটক মঞ্চস্থ করবে কিংবা সেখানে গিয়ে সরকারি জিনিসপত্র ভাঙা চোরার থেকে শুরু করে এখন সেই ঘটনা গিয়ে দাঁড়িয়েছে ডাক্তারদের উপর আক্রমণ। এখন শুধু সরকারি জিনিসপত্র ভাঙা নয়, এখন মোটা মোটা লাঠি দিয়ে ডাক্তারদেরকে মারা হচ্ছে। এই বিষয়ে সমাজের এই যে একটা অংশের যে ডাক্তারদেরকে আমরা বলি ভগবান, এখন সেই ভগবানের উপর আমরা আক্রমণ করছি, সেই বিষয়টাকে নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা রয়েছে, একজন সমাজ সচেতন নাগরিক জয়ন্ত ভট্টাচার্য, আপনাদের আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে ডাক্তার রণবীর রায়, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। প্রথম প্রশ্নটা রণবীর বাবু আপনার জন্যই রাখবো। এই যে একটা বিষয় যে যদি কোনো রোগী মারা যায়, সে যদি কোনো অসুস্থতার কারণে মারা যায় কিংবা তার কোনো রকম শারীরিক পরিস্থিতির জন্য মারা যায়, তখন সেই বিষয়টা প্রকোপটা পারিবারিক প্রকোপ গিয়ে পড়ে ডাক্তারের উপর। তারপর তাকে এতদিন দেখতাম সরকারি জিনিসপত্র ভাঙচুর হতো হাসপাতালে, সেই বিষয়টা এখন ডাক্তারের শরীরের উপর চলে গেছে, তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে, মোটা মোটা লাঠি দিয়ে মারা হচ্ছে। কি বলবো এই বিষয়টাকে নিয়ে? তুমি দেখো, আলোচনার শুরুতে প্রথমে আমি খুব লজ্জাবোধ করছি এখানে আজকে যে একটা ডাক্তার নিগ্রহ এই নিয়ে আমাদেরকে একটা টক শোতে আসতে লাগবে। তার থেকে বড় আর কষ্টের কিছু নেই একজন চিকিৎসক বা একজন স্বাস্থ্যকর্মী হিসেবে। বাকি তুমি যেটা বলছিলে, তুমি এই আলোচনা যাওয়ার আগে একটু বুঝতে লাগবে যে আমাদের যে প্যাটার্ন অফ ওয়ার্ক, আমরা যে ধরনের কাজ করি, যে একজন ডাক্তার যে কাজ করে সেই কাজের ধরনটা সম্পর্কে বুঝতে লাগবে। তুমি দেখবে যখন একটা রোগী যখন ডাক্তারের কাছে আসে, একটা সমস্যা নিয়ে আসে, ও সবসময় চাইবো আমি তৎক্ষণাৎ ভালো হয়ে যাই। তো ওর যে একটা আবেগ, যে ওর একটা যে অনুভূতি, সেটাকে একটা ডাক্তার হিসেবে বুঝতে লাগবে। বুঝে ও সবসময় চাইবো যে আমি দুদিনের মধ্যে কোনো রক্ত পরীক্ষা করবো না, এক্সরে করবো না, যদি একান্তই দরকার না লাগে তাড়াতাড়ি ভালো হয়ে যেতে লাগবে। তাৎক্ষণিক আমাদের একটা ডিসিশন নিতে লাগবে, সে ইনভেস্টিগেশন বলো, ডায়াগনোস এবং ট্রিটমেন্ট দিতে লাগবে। ওই জায়গায় থেকে পেশেন্টের আবেগটাকে বুঝে চিকিৎসা করাটা কোনো কোনো সময় মুশকিল হয়ে যায়। তো কেন এই ধরনের ঘটনাগুলো হচ্ছে সেগুলি বুঝতে যাও, তুমি দেখতে লাগবে আগে যে আমার ইনফ্রাস্ট্রাকচার কতটুকু। অনেকদিন থেকে এই ঘটনাকে একটা বিক্ষিপ্ত ঘটনা বললে ভুল হবে, সে অনেকদিন থেকেই চলছে, ইদানিং কোনো কারণে বাড়ছে। সেই ক্ষেত্রে তোমার প্রবলেম বা সমস্যাটা কোথায়? রোগী বা যে রোগের যে প্রাদুর্ভাব সে আগেও ছিল, এখন ইনফ্লেশনটা বেড়েছে, পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র বেড়েছে, তারপরে হচ্ছে প্রবলেম হচ্ছে এখানে যেখানে একজন ডাক্তার একটা প্রাইমারি হেলথ সেন্টারে থাকে, একটা ডিসপেন্সারি থাকে, একটা বেস হসপিটালে 7 থেকে 8 জন বা 10 জন একটা ডিপার্টমেন্টে থাকে, তার থেকে সে অনুপাতে রোগীর সংখ্যা বাড়ছে। সেই ক্ষেত্রে একজন বা দুইজন ডাক্তারের সঙ্গে পেশেন্টের যে রেশিও, সেই রেশিওটা যদি ঠিক অনুপাতে না থাকে, যতটুকু ওয়ার্কলোড একটা ডাক্তার নিতে পারে মেন্টালি ফিজিক্যালি, সেটা যদি কোনো কারণে তারতম্য হয়, তখন এই ধরনের ঘটনা কিন্তু পরোক্ষভাবে রোগীকে প্ররোচনা করে এই ঘটনা ঘটানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমাকে আগে দেখতে লাগবে কতটুকু ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। তুমি কি মনে পড়ে যে বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টারগুলি আছে বা ডিসপেন্সারিগুলি আছে, সেই ক্ষেত্রে যতই বিল্ডিং আমরা থাকুক, বিভিন্ন এক্সরে বা বিভিন্ন ব্লাড স্যাম্পলস রাখার জন্য যত ইকুইপড হই আমরা, সেই ক্ষেত্রে একজন ডাক্তারের যতটুকু প্রয়োজনীয়তা, সেখানে আমি মনে করি 2 থেকে 3 জন ডাক্তার লাগে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। সেই ক্ষেত্রে যে সমানভাবে এগুলিকে ডিপ্লয় করা যায়, এই ধরনের সমস্যা কিন্তু এড়ানো অনেকটা ক্ষেত্রে কমে যায়। 1 2 নম্বর, বিভিন্ন ধরনের সিকিউরিটির জোন হিসাবে চিহ্নিত করে, হাই অ্যালার্ট করে বিভিন্ন বেস হসপিটাল প্রাইমারি, সেই ক্ষেত্রে রাখলে কিন্তু এই ধরনের ঘটনাগুলিকে এড়ানো যায়। তাছাড়া আরও কিছু কিছু হয়তো আমার আলোচনা আসবো, কিছু মাল্টিফ্যাক্টর ইস্যুস, দ্যার আর লটস অফ ইস্যুস এখানে ইনভলভ আছে। আজকে এই যে ঘটনাটা হয়েছে, যেই তরুণ ডাক্তারবাবু এইভাবে অ্যাসল্ট হয়েছেন, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম আছে। এত ন্যাক্কারজনক ঘটনা, একটা হসপিটাল সরকারি কাজ করতে গিয়ে সরকারি ডিউটিতে থেকে একটা হসপিটাল থেকে একজন ডাক্তারকে বের করে এনে মারতে মারতে একটা জায়গায় গিয়ে ড্রেনে ফেলে, ইট ওয়াজ সামথিং অ্যাটেম্পটেড টু মার্ডার। তারপর এই ঘটনা আমাদের মনকে এত নাড়া দিয়েছে, হয়তো আমরা এত টকশো করছি, এত প্রবলেম হচ্ছে, বিভিন্ন সমাজ সচেতন লোক যারা সবসময় আমাদের সঙ্গে ছিল, আমাদের কোনো প্রফেশনের কারোর সঙ্গে কোনো কিছু নেই, সবাই আমাদের সঙ্গে আছেন, মিডিয়া আছেন আমাদের সঙ্গে। তোমরা না থাকলে আমরা ওই কথাগুলো সবার সামনে আসতে পারতাম না। সে ভুল ত্রুটি সবটা আসতে পারে। এখন একটা কাজ করতে গিয়ে যদি কোনো ডাক্তার ভুল করে, আমিও ভুল করতে পারি, এনি হিউম্যান ভুল করতে পারে, টু এরার ইজ হিউম্যান। তো সেক্ষেত্রে যদি ভুল করতে পারি, এমওআইসি আছেন, সিএমও আছেন,
বিভিন্ন জায়গায় স্বাস্থ্য যে অধিকার আছেন, ডিপার্টমেন্ট অফ হেলথ আছেন, সেই ক্ষেত্রে এগুলিকে বিচার করা উচিত। কেউ যদি তুমি গায়ে হাত দেবে এরকমভাবে কিছু নিয়ে ডাক্তারকে প্রহার করবে, ফিজিক্যালি অ্যাসল্ট করবে, দ্যাট ইজ কোনো ক্ষেত্রে অ্যাকসেপ্টেড না। সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘটনার সাপেক্ষে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে দোষীদের প্রকৃত সাজা যাতে হয় সেক্ষেত্রে সরকারের কাছে অনুরোধ করছি আমি জয়ন্তবাবুর কাছে আসবো একই প্রশ্ন নিয়ে। এবারে দেখা যাচ্ছে যে রোগীর আত্মীয় পরিজনরা ডাক্তারকে মারধর করছে কারণ তার রোগী মারা গেছে। এর আগে সাবরুমের যে ঘটনাটা, একজন মন্ডল সভাপতি একজন ডাক্তারকে জুতো পেটা করছে। এই যে জিনিসগুলো এখন সমাজে লক্ষ্য হচ্ছে, যে যাদেরকে আমরা ভগবান বলি তাদেরকে জুতো পেটা করছে, তাদেরকে মোটা মোটা লাঠি দিয়ে মারছে, কে বলবেন? প্রথমত এই যে দুটো ঘটনার কথা তুমি উল্লেখ করলে, আমার মনে হয় শুধু আমি নয় বা একজন ডাক্তার নয়, সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার নিন্দা করবে। এখন প্রথমত যে দীপঙ্কর বাবু, হ্যাঁ, উনার সম্পর্কে আমি একটা বলি। আমি এক ভদ্রলোক একটা ফেসবুক পোস্টিং করেছেন, যে উনি একজন চিকিৎসককে ট্রিটমেন্ট করছিলেন। তো মহিলা প্রত্যন্ত অঞ্চল থেকে এসছেন, হ্যাঁ, এবং উনার খুব রক্তের প্রয়োজন, কিন্তু উনার যে ব্লাড গ্রুপ, হ্যাঁ, সেটা তখন ব্লাড ব্যাংকে ছিল না। উনি সেই অবস্থায় এসে উনাকে, ওই মহিলাকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে এসে ডাক্তারবাবু নিজে হাত জোর করে সবাইকে বলছেন, শুধু তার আত্মীয় পরিজন নয়, সবাইকে বলছেন যে উনার এই ব্লাড গ্রুপের রক্ত দরকার, হ্যাঁ, আপনারা কেউ যদি এই গ্রুপের রক্ত থাকে, হ্যাঁ, তাহলে দয়া করে এক বোতল রক্ত দিন, হ্যাঁ, তাহলে আপনি যদি রক্ত দেন, হ্যাঁ, তাহলে এই রোগিনী বেঁচে যাবে। হ্যাঁ, তো এই যে ফেসবুক পোস্টিংটা করেছেন, ওই ভদ্রলোকের রক্তের গ্রুপের সঙ্গে ওই মহিলার রক্তের গ্রুপটা মিলে গিয়েছিল। তো এই ডাক্তার নিগ্রহ হওয়ার পর উনি ফেসবুকে সেটা পোস্টিং করে বলেছেন যে এই ডাক্তারকে, বেশিরভাগ ডাক্তারই ভালো, কিন্তু এই ডাক্তার মানে ভগবান তুল্য বলা যায়, কারণ উনার কোনো দরকার পড়েনি যে এইভাবে এসে রক্ত জোগাড় করা, হ্যাঁ, অথচ উনাকেই নিগৃহীত হতে হলো। এটা মানে শুধু নিন্দা করলে তো নয়, এটা নিজেরা যদি ভেবে দেখি, হ্যাঁ, মানে এটা অত্যন্ত মানে দুঃখজনক ঘটনা। হ্যাঁ, এইরকম মানে একজন মানে এত সচেতন এবং দয়ালু মানুষ, তিনি মানুষের দুঃখে ওনার হৃদয় এত নরম হয়, হ্যাঁ, অথচ উনাকে এইরকমভাবে নিগৃহীত করা হলো যে তার প্রাণ সংশয় অবস্থা। হ্যাঁ, আমরা শুনেছি যে কিছু হসপিটালের যারা স্টাফস, হ্যাঁ, বিশেষ করে মহিলারা, হ্যাঁ, তারা গিয়ে তার উপরে শেষ পর্যন্ত পড়েছিল, হ্যাঁ, হয়তো সেই কারণে উনি প্রাণে বেঁচে গেছেন। কাজে এটা হচ্ছে একটা হেইডাস ক্রাইম, এবং সেই ক্ষেত্রে দোষীদের শাস্তি পেতেই হবে, পাওয়া উচিত, এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কারণ একটা সময় কি হয় যে অনেক সময় অনেক কিছু কেস টেস চলার পর একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, তো এর মাধ্যমে হয়তো দয়া মহৎ গুণ, কিন্তু সব ক্ষেত্রে দয়া মহৎ গুণ হতে পারে না। কারণ কি, একটা মেসেজ যায় যে প্রথমে একটু হইচই হবে, হ্যাঁ, পরবর্তীকালে সব মিটে যাবে। কিন্তু একটা যদি দৃষ্টান্ত হয় যে এইভাবে যদি ডাক্তারকে নিগৃহীত করা হয়, হ্যাঁ, তাহলে এর জন্য শাস্তি হয়, তাহলে কিন্তু সমাজে মানুষের মধ্যে এই যে প্রবণতা সেটা কমে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে রোগীরা আক্রমণ করে, হ্যাঁ, ওনারা তো কেউ ডাক্তার নন, হ্যাঁ, তাহলে মানে সত্যি চিকিৎসার অবহেলা হয়েছে কিনা, হ্যাঁ, সেটাও কিন্তু তাদের পক্ষে বোঝা খুব মুশকিল আমার মনে হয়। হ্যাঁ, আমি ছোটবেলার কথা বলছি, আমি যখন কলেজে পড়তাম, তো আমাদের পাড়ার একজন মহিলা, খুবই গরিব, মানে একটা শ্রমজীবী মানুষের স্ত্রী উনি, হ্যাঁ, এবং ম্যাল নিউট্রিশনেও ভুগছিল। তো উনি হঠাৎ ফিট হয়ে গেছে। তো তখন আমরা সবাই মিলে ভিএম হসপিটালে নিয়ে গেছি, একজন ডাক্তার ওনাকে চেক টেক করছিল। তো আমার মনে হয়, আমি তো ডাক্তারি কিছু বুঝি না, তো গালের মধ্যে একটু জোরে জোরে থাপ্পড়ের মতো মেরে বা এরকম মানে দেখছিল, মানে সেন্স আছে কি নেই বা কি ইত্যাদি ইত্যাদি বোধ হয়। তো আমার তখন মানে মেজাজ খারাপ হয়ে গেছে, হ্যাঁ, যে এইভাবে মানে আজকে কি এই গরিব মানুষের
স্ত্রী বলে কি ওকে এইভাবে মারধর করছে বা এরকম বা এরকম করার কারণটা কি। তো তখন সেখানে আরেকজন আমার পরিচিত ডাক্তার ছিল, আমি বললাম এরকম কেন করছে, আমি খুব ইয়েভাবে জিজ্ঞেস করলো না এটা পার্ট অফ ট্রিটমেন্ট, তার কতটুকু সেন্স আছে আছে ইত্যাদি ডাক্তারবাবু বুঝে নেওয়ার চেষ্টা করছে, এখানে মারধরের কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এই। তাহলে যারা রোগীর মানে পেশেন্ট পার্টি আমরা যাকে বলি, হ্যাঁ, তারা কতটুকু মানে অবহেলা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হয় না সেটাও আমি বলবো না। হ্যাঁ, এটা এমন হতে পারে না যে ডাক্তাররা কোনো রকম কোনো সময়ই অবহেলা করে না, তা হয় না। হ্যাঁ, হয়, সব মানুষের ভুল হয়, আমি যে সাংবাদিকতা করি আমারও ভুল হয় নাকি? হ্যাঁ, কিন্তু ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রে যে ইচ্ছাকৃত অবহেলা করে সেটা আমি মনে করি না। হ্যাঁ, তাহলে এই কে তাদেরকে বোঝাবে? আরেকটা আমি উদাহরণ দেব, কারণ আমার মনে হয় উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। এক মহিলা, এটা আমি একজন ডাক্তারের কাছ থেকে শুনেছি, যে এক মহিলার নাকি গল ব্লাডার অপারেশন হবে। তো ওই মহিলা খুবই মোটা সোটা ছিলেন, মানে অবেস ওমেন, এবং ওনার ঘাড় নাকি মানে একেবারেই মেদবহুল ছিল ইত্যাদি। তো ওনাকে অ্যানাস্থেসিয়া করা একটা প্রবলেম হচ্ছিল খুব সাংঘাতিকভাবে। হ্যাঁ, আবার ওনার হার্টের প্রবলেম বা ইত্যাদিও ছিল। তারপর বোধহয় কোনো একটা সিস্টেম আছে গলার এখানে কোনো নালি বা ইত্যাদি দিয়ে কোনো কিছু করে এখান দিয়ে তাকে মানে এরকম, আমি জানি না ডাক্তারবাবু আছেন এরকম সিস্টেম আছে কিনা, মানে অ্যানাস্থেসিয়া করার ইত্যাদি। তো সেই সময় রোগী এক্সপায়ার করে, দুঃখজনক ঘটনাটা। হ্যাঁ, কিন্তু এটা ইট ওয়াজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। তো পরবর্তীকালে রোগীর যারা আত্মীয় স্বজন তারা বলে দিল যে গল ব্লাডার অপারেশন করতে গিয়ে গলা কেটে ফেলেছে ডাক্তার, হ্যাঁ, কিচ্ছু জানে না ইত্যাদি ইত্যাদি। তখন থেকে গুজবটা চলছে নাক কাটতে গিয়ে কান কাটে। হ্যাঁ, সেই, এবং মিডিয়াতে ছবি রিলিজ করে দিয়েছে, এ নিয়ে সেন্সেশন হয়েছে। তো আসলে আমি যখন কারোর বিরুদ্ধে অভিযোগ করব, আমার অভিযোগটা কতটুকু সত্যি, হ্যাঁ, সেটা আমাকে বুঝতে হবে এবং সেটা আমার বোঝার ক্ষমতাও থাকতে হবে। আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিভাবে আইন আমাদের নিজের হাতে নিতে পারি। হ্যাঁ, আমার কাছে যদি মনে হয় নেগলিজেন্স বা আমার প্রতি দুর্ব্যবহার করা হচ্ছে ইত্যাদি, হ্যাঁ, তখন আমরা সিএমওর কাছে যেতে পারি, হ্যাঁ, মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে যেতে পারি, হেলথ ডিরেক্টরের কাছে যেতে পারি, হ্যাঁ, হেলথ মিনিস্টারের কাছে, চিফ মিনিস্টারের কাছে যেতে পারি, হ্যাঁ, ইত্যাদি। তো এটা তো মানে সত্যি সে অপরাধী কিনা সেটা বোঝার আগেই ওকে শাস্তি দিয়ে দিল, এবং যারা আইন তুলে নিল তারা, এটা একটা প্রি প্ল্যান ঘটনা, কারণ একটা দেড়টার সময় রোগিণী মারা গেছে। হ্যাঁ, তারপর সেখানেই এই আইজিএম চত্বরেই তারা বসেছিল, কেউ কেউ হয়তো নেশাও করেছিল, এভাবে একটা প্ল্যান করছিল। ইট ওয়াজ এ প্ল্যান্ড অ্যাটাক, এটা কোনো স্পন্টেনিয়াস অ্যাটাক নয়। হ্যাঁ, তারপর ডাক্তারকে এভাবে আক্রমণ করলো, সেখানে সিকিউরিটিজ আছে, তাদের সামনে ওকে মারতে মারতে সিটি সেন্টারের সামনে নিয়ে গেল। তো এখানে সিকিউরিটি ল্যাপসের প্রশ্নটাও আসছে। হ্যাঁ, কিন্তু ওই যে সিস্টাররা বা অন্য স্টাফেরা তখন দৌড়ে গিয়ে যদি ওনার উপরে যদি না পড়তো তাহলে হয়তো ওনার প্রাণটাই চলে যেত। আমার মনে হয় এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা উচিত এবং আইন কখনো নিজের হাতে নেওয়া উচিত। আমি ধরে নিলাম যে এই জিনিসটা যদি একটা অংশের মানুষ করে থাকে, বাকিরা তো এরকমটাই নিশ্চয়ই যাচ্ছেন না। আমি একটা প্রশ্ন করব যে একটা ভালো অংশের ডাক্তারবাবুরা আজকে একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে তারা প্রাইভেট পরিষেবা যেটা সেটা বন্ধ রাখবেন। প্রশ্নটা হচ্ছে বর্তমান সরকারি চিকিৎসা পরিষেবার বর্তমান হাল হকিকত যদি আমি একটু দেখি, সেটা অনুযায়ী বেসরকারি ডাক্তারবাবুদের চেম্বারগুলো এখন সামগ্রিক ক্ষেত্রে একটা স্বাস্থ্য পরিষেবার কেন্দ্র হিসেবে রাজ্যের মানুষ ব্যবহার করে। এবার আইজিএম এর ঘটনা বলুন, সাবরুমের ঘটনা বলুন, এই বিক্ষিপ্ত ঘটনাগুলো বা এই ঘটনাগুলোকে যদি আমি একবার দেখি, সেগুলোকে কেন্দ্র করে যদি মানে ডাক্তাররা যে প্রাইভেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত উপনীত হয়েছে, সেই জায়গায় যদি দেখি সেটা কি প্রশাসনের বিরুদ্ধে জিনিসটা হচ্ছে নাকি মানুষের বিরুদ্ধে? কারণ এখন তো মানুষ অনেকটা মানে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ অনেকটা অসুবিধার সম্মুখীন হচ্ছে, যে একটা রোগ হলে ডাক্তারবাবুদের সামনে যেতে পারছে না, কথা বলতে পারছেন না, সেটা প্রশাসনের বিরুদ্ধে না হয়ে কি মানুষের বিরুদ্ধে হয়ে গেল? না, একটা প্রথমত দেখতে হবে যে মানে এই যে ঘটনার ইন্টেন্সিটিটা, হ্যাঁ, যেখানে এইরকমভাবে একজন নির্দোষ ডাক্তার, হ্যাঁ, এবং এত মানে ভালো ডাক্তার, হ্যাঁ, উনি নিগৃহীত হলেন, হ্যাঁ, তখন কিন্তু হঠাৎ করে একটা রিপারকেশন হওয়াটা অস্বাভাবিক নয় আমি বলবো। এবং বিশেষ করে যারা যুবক ডাক্তার, ইয়াং ডাক্তার, হ্যাঁ,
তারা যদি কন্টিনিউয়াস এরকম হয়, সাব রুমে পলিটিক্যাল পার্টির লোকেরা মেরে দিচ্ছে, হ্যাঁ আগেও এরকম হতো, হ্যাঁ ইত্যাদি, হ্যাঁ তারপর এখানে মানে যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ ইত্যাদি, তো একটা ইমিডিয়েট রিপারকেশন হওয়া খুব স্বাভাবিক। হ্যাঁ কিন্তু আমি নিজেকে একজন সুশীল সমাজের একজন সদস্য মনে করি। হ্যাঁ আমার মনে হয় এটা কোনো রাইট স্টেপস নয়। আবার মানে তখনই ডাক্তারের মধ্যে এই ধরনের রিপারকেশন হওয়াও অস্বাভাবিক নয়। আরেকটা হচ্ছে যে এটা করে একটা সরকারের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে, হ্যাঁ যে আমাদের যদি নিরাপত্তা না থাকে আমরা মানুষের সেবা করব কেন? কাজেই তোমরা আমাদেরকে নিরাপত্তা দাও, হ্যাঁ এবং আমরাও মানুষকে পরিষেবা দেব, তাদেরকে ভালো করে চিকিৎসা করব। আমার মনে হয় পলিটিক্যাল উইল এই ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি। কারণ সাবরুমে যে ঘটনাটি ঘটেছে তাকে তো কালকে অবধি গ্রেপ্তার করা হয়নি, ঘটনাটা তো আগেই ঘটেছে। হ্যাঁ তো আমার মনে হয় এটা ঠিক নয়, হ্যাঁ একেবারেই ঠিক নয়। তো সেটা হওয়া উচিত। এবং আমরা কি রাজনীতির বাইরে গিয়ে কিছুটা ভাবতে পারি না? হ্যাঁ যে পুলিশ তার কাজ করবে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস, হ্যাঁ ডাক্তার তার কাজ করবে, হ্যাঁ মানুষ তার কাজ করবে, হ্যাঁ সবাই দায়িত্বশীল হবে। কিন্তু সব কিছু যদি আমি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখি, বা পেশেন্ট মানে আমি বলবো ইগনোরেন্ট পেশেন্টস, হ্যাঁ যারা বুঝতে পারে না, হ্যাঁ তারা যদি নিজেরাই বিচারের ভার হাতে নিয়ে নেয়, তাহলে কিন্তু এই সমাজে নানা রকম সমস্যা হবে, এবং সেটা আমরা ফেস করছি পদে পদে। সেই রণবীর বাবু, একটা প্রশ্ন জানতে চাইবো, যে জায়গাতে দেখা গেছে এখন আপনাদের এই স্ট্যান্ডের পরে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, আমি দেখলাম কিছুক্ষণ আগে তিনি চিঠি দিয়ে জানিয়ে দিলেন যে তার যে এসকর্ট আছে সেটা তিনি প্রত্যাহার করলেন, যতক্ষণ পর্যন্ত ডাক্তারদেরকে সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে যাওয়া হবে, বিভিন্ন হাসপাতালগুলিতে পুলিশি চৌকি সেখানে না বসানো হবে, ততক্ষণ পর্যন্ত তিনি এসকর্ট প্রত্যাহার করেছেন। কি বলবেন? প্রথমত জয়ন্তদার কথা যেখান থেকে শেষ হয় সেখান থেকে আমি শুরু করছি আবার একটু। আমরা কিন্তু কোনো পরিষেবা বন্ধ করিনি ওই তৃণমূল স্তর থেকে। সরকারি যে হসপিটালগুলি আছে, যে ওপিডি গুলি আছে, সেগুলি কিন্তু একই রকম চলছে, সব রোগীরা এখানে সাহায্য পাচ্ছেন। শুধু জনগণের কাছে, সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি আমরা যে নর্মাল শিডিউল অফ ডিউটি যেটা আছে তার বাইরেও একটা এক্সট্রা টাইমে যে আমরা পেশেন্ট বা রোগী দেখছি, সেই ক্ষেত্রে কিছুটা হয়তো এখানে আর্থিক লেনদেন হচ্ছে লাইভলিহুডের জন্য, তার বাইরেও যতটুকু জনসেবা আমরা করছি সেটা কতটুকু মানে রাখি একটু মানুষ, সমাজ সচেতন মানুষেরা বুঝুক। সেই ক্ষেত্রে শুধু প্রাইভেট চেম্বারগুলি আপাতত আমরা বন্ধ রাখার জন্য আহ্বান করছি সবার কাছ থেকে। তার মানে কোনো পরিষেবা বন্ধ রাখছি তা না, সেটা আমি বলে রাখলাম। তারপরে আজকে যে এই ঘটনার সাপেক্ষে প্রথমত দুপুরে একটা সাংবাদিক সম্মেলন দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ভেরি হ্যাপি, খুবই খুশি। উনি সব দিক খতিয়ে দেখেছেন, বলেছেন, সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। যেই দোষীরা গ্রেপ্তার হওয়ার পরে জামিনে ছাড়া পেয়ে গেছেন তাদেরকে আরও নতুনভাবে কোনো আরও আইন যে আছে সেই আইনের সাপেক্ষে উচ্চ আদালতে যাওয়ার জন্য আপিল করবেন, সেটাও বলেছেন রাজ্য সরকারের তরফ থেকে। আমরা খুবই খুশি। সন্ধ্যার দিকে যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেই পদক্ষেপ দেখলাম, হ্যাটস অফ টু দিস ইন্ডিভিজুয়াল। আমার জীবনে আমি কোনো সময় এরকম ধরনের কোনো নেতা নেত্রীকে আমি দেখিনি। হ্যাটস অফ টু দ্য ইন্ডিভিজুয়াল। উইদিন এ ভেরি শর্ট টাইম উনি যা করেছেন এটা দৃষ্টান্তমূলক, যে এতটুকু জায়গায় রেখে উনি নিজের যে সিকিউরিটি সেটাকে উনি সারেন্ডার করেছেন, এবং অবিলম্বে অ্যাটলিস্ট বেস হসপিটাল যেগুলি, সেগুলির মধ্যে যাতে আর্মড একটা নিরাপত্তা এরকম কিছু থাকে, যাতে সবাই একদম স্বাস্থ্য সুরক্ষা থাকে। শুধু ডাক্তার না, রোগীরাও কিন্তু এখানে উপকৃত হবেন, স্বাস্থ্যকর্মীর উপকৃত হবেন, যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ওরা উপকৃত হবেন। এবং শুধু এটাই বলেনি, তুমি যদি চিঠিটা দেখো ভালো করে, শুধু এখানে শুধু এটাই লেখা নেই, গত 1 থেকে 2 বছরের মধ্যে যতগুলি এই ধরনের ঘটনা হয়েছে ডাক্তার নিগ্রহের, প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্ত স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, এবং দোষীদের প্রকৃত সাজার জন্য উনি সবাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান করেছেন। শুধু ওই নির্দিষ্ট ঘটনার সঙ্গে না, কিন্তু দিস ইজ থার্ড। উনি বলেছেন, আমি এই মুহূর্তে মর্মাহত, আমি নিজেকে এরকম মনে হচ্ছে আমি ওদের সঙ্গে থাকতে পারছি না। ওরা সমাজের মানে হি হ্যাজ শোন হিজ ইন্টারেস্ট টু দ্য ফ্যাক্ট, দ্যাট ইজ ম্যাক্সিমাম থিং। এর থেকে আর ভালো কিছু হতে পারে না। আমরা খুবই খুশি মাননীয় মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অবস্থান নিয়ে। আর যেই স্ট্যান্ডগুলির কথা বলা হয়েছিল সেগুলি কিছু খুব একটা শুধু আমাদের রিজিট পয়েন্ট ছিল, যে ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা দোষ করেছেন তাদের দোষীদের প্রকৃত শাস্তি হোক। আর বাকি যে আমরা স্টেপগুলি নিচ্ছি সেগুলি আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। আমাদের যে নেতা নেত্রীরা আছেন, যারা বিভিন্ন অ্যাসোসিয়েশনে
যুক্ত আছেন সেগুলি আস্তে আস্তে ডেফিনেটলি আমরা ভেবে দেখবো আরো কিছু করা যায় কিনা, প্রত্যাহার করা যায় না, এক্সটেন্ড করা যায় কিনা, আরো অবস্থার সাপেক্ষে আমরা খতিয়ে দেখবো। তবে এই জিনিসটা কাম্য না, এইভাবে কোনো ডাক্তারকে মানবিক দিক থেকে অ্যাটলিস্ট দেখেও এইভাবে আসলে করা উচিত। ঠিক আছে, একই এই জিনিসটা যেরকম আমি দেখছি যে আমরা এই জিনিসটা তো ভাবি যে ডাক্তারকে আমরা সমাজের ভগবান বলে থাকি, তাদেরকে ভগবান হিসেবে আমরা দেখি। এই জায়গায় আরেকটা জিনিস আমরা যেটা দেখব যে সেখানে কি শুধু ডাক্তাররাই আক্রমণ হচ্ছে, ডাক্তারদেরকে নিগৃহীত করা হচ্ছে? আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাও দেখা গেছে যে তখন আমাদের সংবাদ মাধ্যমের কোনো কর্মী হসপিটালে কোনো একটা বিষয় নিয়ে, কোনো অগ্নিসংযোগের বিষয় নিয়ে গত 1 বছর আগে আইজিএম হসপিটালে গিয়েছিল সেই অগ্নিসংযোগের খবরটি সংগ্রহ করতে। সেখানে যখন আমাদের নিউজ ভ্যানগার্ডের একজন প্রতিনিধি সেখানে খবর সংগ্রহ করতে গেছে এবং তাকে সেখানে হেনস্থা করা হয়েছে, এবং সেই হেনস্থাটি করেছেন একজন ডক্টর অচিন্ত কুমার নাথ। তিনি কিন্তু তাকে তার ক্যামেরা দুটো ক্যামেরা ভেঙে দিয়েছে, তার গলার কলারে ধরে তাকে মারধর করেছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে রীতিমতো। সেই 1 বছর আগে এই ঘটনাটি ঘটেছে। কি ঘটেছিল একবার দেখানোর চেষ্টা করছি। আমরা একটু চেষ্টা করছি সেই জিনিসটা দেখানোর। তার আগে এই বিষয়টা নিয়ে আমি একটু জয়ন্তবাবুর কাছে চলে যাব যে ধরে নিলাম যে হ্যাঁ এই জিনিসটা তো একেবারেই কাম্য নয়, আইন হাতে তুলে নেওয়া বা কোনো ডাক্তারকে মেরে দেওয়া কোনো কিছু হলে এই জিনিসটাও কাম্য নয়। সেই রকম ভাবে একজন ডাক্তারবাবু যখন একজন সংবাদ মাধ্যমের কর্মীর উপর একটা আক্রমণ করছে, আমরা দেখানোর চেষ্টা করবো সেই ভিডিওটা, খুব মানে অশালীল ভাবে তাকে মারছে সংবাদ মাধ্যমের কর্মীকে, এবং সে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি। সে যখন সেখানে গেল তার হাতের ক্যামেরা তিনি তুলে নিলেন, তাকে জোরে দুটো ক্যামেরার নিচে ফেলে দিলেন এবং গলার কলারে ধরে বলছে নিউজ না করার জন্য, সেটাকে ক্যামেরা বন্দী না করার জন্য সেই বিষয়টাকে। একজন ডাক্তারের এই ধরনের মনোভাব, সেটাকে নিয়ে কি বলবেন? আমি প্রথমে বলবো যে সমস্ত প্রফেশনে কুলাঙ্গাররা রয়েছে। সাংবাদিকদের মধ্যে কুলাঙ্গার রয়েছে, ডাক্তারদের মধ্যে কুলাঙ্গার রয়েছে, পুলিশের মধ্যে কুলাঙ্গার রয়েছে, মাস্টারদের মধ্যে, শিক্ষকদের মধ্যে কুলাঙ্গার রয়েছে, আবার ভালো মানুষ প্রচুর রয়েছে। আমি বলবো যে সুবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা বেশি। হ্যাঁ, এই কারণে সমাজ এখনো চলছে। তো এই যে ঘটনাটা, হ্যাঁ, যদি এটা সবটা সত্যি হয় যেটা আপনি বলছেন, আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটাও নিন্দনীয়। হ্যাঁ, এর আগেও জিবি হসপিটালে সাংবাদিকরা কিছু ছবি তুলতে গিয়েছিলেন, তখন কিছু জুনিয়র ডক্টরস, মানে বেশিরভাগ ওরা ছাত্র ছিল ইত্যাদি, তারাও সাংবাদিকদেরকে মারধর করেছিল, ক্যামেরা ছিনিয়ে নিয়েছিল ইত্যাদি। হ্যাঁ, তখন আমি তীব্র প্রতিবাদ করেছিলাম এই ঘটনার। হ্যাঁ, আমি যেমন ডাক্তারদের এই ঘটনার জন্য আমি তীব্র নিন্দা করছি এবং দরকার হলে আমি রাস্তায় নামতে রাজি আছি। হ্যাঁ, তখন আমি রাস্তায় নেমেছিলাম। তো সেখানে হয়তো এমনও হতে পারে যে 2-1 সিনিয়র ডাক্তার তখন ছাত্রদেরকে খেপাচ্ছিল। তো যাই হোক, পরবর্তীকালে গার্জিয়ানসদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে, সুবুদ্ধি সম্পন্ন মানুষদের সঙ্গে অনেক মানে আলোচনা ইত্যাদির মাধ্যমে আমরা ঘটনাটা একটা সুষ্ঠু জায়গায় নিয়ে যেতে পেরেছিলাম। তো আসলে আমি বলবো যে সব মানুষেরই নিরাপত্তা দরকার। সেটা শুধু ডাক্তারদের নয়, শুধু সাংবাদিকদের নয়, ব্যাংক কর্মীদেরকেও দরকার, অফিসে যারা কর্মচারী তাদেরকেও দরকার। অন্যদিকে যারা কাস্টমার্স রয়েছেন বা যারা অফিসে যান, তারাও কর্মচারীদের সঙ্গে সঠিক ব্যবহার করবে, না হলে সমাজ চলবে কি করে? হ্যাঁ, কাজে এখানে ইন্ডিভিজুয়ালি যদি একজন ডাক্তার যদি দোষী হয়ে থাকেন, হ্যাঁ, তারও শাস্তিযোগ্য, হ্যাঁ, তাকেও শাস্তি পাওয়া উচিত। ডাক্তার কোনো আকাশ থেকে নেমে আসে না। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে ডাক্তাররা মানে খুবই ব্রিলিয়েন্ট হয়। হ্যাঁ, মানে পড়াশোনায় তারা খুব ভালো থাকে এবং বেশিরভাগ প্রথম শ্রেণীর ভালো পড়ুয়ারাই এই প্রফেশনকে নেয়, কারণ নিতে চায়। যাই হোক, সেটা তো অন্য ব্যাপার। তো কেউ যদি মূর্খ হয় এর জন্য তার রাইট তো কেউ ছিনিয়ে নিতে পারে না, সব মানুষেরই সেটা আছে। তো এই ঘটনাটা যদি সত্যি হয় তারও তদন্ত হওয়া উচিত। তারও তদন্ত হওয়া উচিত। মানে এরকম কিছু নয়, হ্যাঁ, যে মানে ডাক্তাররা, আমি তো বললাম যে সমস্ত শ্রেণীর মধ্যে, সমস্ত বৃত্তির মধ্যে, সমস্ত জায়গাতেই আছে। এমন কখনো হতে পারে না যে একটা প্রফেশনের সবাই সব ভালো, হ্যাঁ, আরেকটা প্রফেশনের সবাই খুব খারাপ। হ্যাঁ, না, এরকম নয়। এরকম নয়। তবে সাধারণত কিছু অংশের ডাক্তারদের জন্য আজকে এই ধরনের পরিস্থিতি, হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, কিন্তু আজকে আমরা বেশি করে আলোচনা করব যে ডাক্তার যেভাবে নিগৃহীত হয়েছেন।
হ্যাঁ, কারণ এই আলোচনার মাধ্যমে আমরাও নিশ্চয়ই একটা মেসেজ দিতে চাইবো যে এইভাবে যদি ডাক্তাররা নিগৃহীত হয়, হ্যাঁ, তার ফলে সমাজের অন্য ব্যাপক অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আজকে যদি প্রাইভেট চেম্বার্স বন্ধ হয়, অনেকে বয়স্ক লোক আছেন ইত্যাদি, হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারেন না, হয়তো ওনাদের সামর্থ্য আছে, ওনারা প্রাইভেট চেম্বারে গিয়ে চিকিৎসা করেন, তারাও তো সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, কাজে আমি বলবো যে সব জায়গায় কিন্তু মানুষকে যুক্তিশীল হতে হবে, হ্যাঁ, এবং সবারই হৃদয় কাজ করতে হবে, শুধু মাথা কাজ করলে হবে না। রণবীরবাবু, এই প্রশ্নটা নিয়ে আসবো যে একটা অংশের ডাক্তারের জন্য দেখা যাচ্ছে যে সমাজের সমগ্র অংশের ডাক্তারদের একটা মুখটাতে কালি পড়ে যাচ্ছে। এই যে বিষয়টা করলেন, একজন ডাক্তার তিনি একজন সংবাদ মাধ্যমের কর্মীর উপর এই ধরনের আক্রমণ করছে, বা দেখা যাচ্ছে যে অনেক সময় এই জিনিসটাও দেখা যায় যে রোগীর আত্মীয় পরিজনদের সময় অনেক সময় দেখা যায় খারাপ ব্যবহার করছেন, কিংবা দেখাতে গেলে তাদেরকে বাজেভাবে বকে দেওয়া হচ্ছে। সবাই তো করছে না, কিছু একটা অংশের ডাক্তাররা এরকম করছে, তারা যে এরকম করছে তাদের বিরুদ্ধে আপনারা কি স্টেপস নেবেন? দেখো, এই ক্ষেত্রে সংবাদ মাধ্যম যারা তোমরা এই সঙ্গে জড়িত, সে প্রেস মিডিয়া হোক বা ইলেকট্রনিক্স মিডিয়া যারা থাকুক, সত্যটাকে সামনে রাখা তোমাদের পুরো অধিকার আছে, তাতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি আগেও বলছিলাম, সবাই সব ক্ষেত্রে, দাদাও যেটা বলছিল, কিছু কিছু এদিক সেদিক হতে পারে। আমি আমার সারাদিনের কাজের মধ্যে সব কাজ যে ঠিক করবো সেটার কোনো গ্যারান্টি নেই। যদি কোনো ভুল করে থাকি, তোমরা সংবাদ মাধ্যমে আসবে এবং এই ঘটনার নিন্দা করবে, তার জন্য যদি কোনো স্টেপ নিতে লাগে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে লাগবে, নেওয়া হবে, তারপর আইনের পথে চলবে। কিন্তু একটা নির্দিষ্ট ঘটনার সাপেক্ষে একটা নির্দিষ্ট ঘটনাকে আগের থেকে টেনে আনা, সেই ক্ষেত্রে কতটুকু রেলেভেন্ট এই মুহূর্তে আমি খুব এটা বুঝতে পারছি না। এই ক্ষেত্রে যদি আগের কোনো ঘটনাতে সেই ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আইনের পথে চলবে, পূর্ণ সহযোগ আছে। আমি আবার বলছি, অনেক, শুধু এই ডাক্তারবাবুর কথা না, অনেক ক্ষেত্রে বিভিন্ন স্বাস্থ্যকর্মীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোনো সমস্যা হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। সংবাদ মাধ্যমের কারোর প্রতি এরকম ধরনের অ্যাক্ট করা একদম নিন্দনীয়। আমি কিছুতে এটাকে সাপোর্ট করছি না। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, সেটা পূর্ণ তদন্ত করে আইন অনুযায়ী বিধান নিতে লাগবে। কিন্তু এই ক্ষেত্রে যেটা ঘটনা হয়েছে, সেই ক্ষেত্রে একজন ডাক্তারবাবু মার খেয়েছেন, সেই ক্ষেত্রে তোমরা সাপোর্ট করছো, আজকে টক শো করছো, রাস্তায় নামছো বিভিন্নভাবে। তোমাদের জন্য তো আজকে দেখলাম, তোমাদের সংবাদ আজকে মিডিয়াতে আসার জন্য তো আমরা বুঝতে পারলাম, সবার কাছে বার্তাটা পৌঁছে দিতে পারলাম। তো আমরা তো একজনের পরিপূরক, কোনো ক্ষেত্রেই কেউ কেউ থেকে আলাদা হতে পারে না। সবার সঙ্গে সুসামঞ্জস্য মেনে রাখতে লাগবে, আমাদের ভুল ত্রুটিগুলো তোমাদেরকে আনতে লাগবে, আমাদের ভালো কাজের প্রশংসা করতে লাগবে। একটু আগে আমি একটা জায়গায় ছিলাম, সেখানে একটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর লাইভ ইন্টারভিউ ছিল, সেক্ষেত্রে উনিও এটা বলেছেন যে সব সংবাদ মাধ্যমকে, বিভিন্ন মিডিয়াকে, যে বিভিন্ন সংবাদ পরিবেশন করার আগে যাতে অ্যাটলিস্ট মিনিমাম যে ডাক্তারের অভিযোগটা যাতে প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে যাতে ভালোভাবে সংবাদটা পরিবেশন হয়, সেক্ষেত্রে একটু নজর দেওয়ার জন্য আমিও চাইবো। কেউ করে না সেটা, আমি বিশ্বাস করি না কেউ কোনো, দেখো কোনো মানুষ, আমি যদি আজকে এখানে বসে কিছু করে থাকি, কোনো মানুষ ইচ্ছা করে নিজের পেয়ে নিজে কোনো সময় মারে না। আমি চাইবো না আমার ইমেজ কোনো সময় খারাপ হবে, আমি খারাপ কাজ করব। অ্যাটলিস্ট সুস্থ একটা সাবলীল মানুষ করে না এটা। তো এই ক্ষেত্রে যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে যায়, সেটা মেনে নেওয়া কোনো অপরাধ না। আমি ভুল করেছি, সেক্ষেত্রে অনেক কিছু হয়ে যায়, কথার মাধ্যমে আলোচনা হতে পারে, কিন্তু তার ক্ষেত্রে আমি আইন হাতে নিয়ে নেব। একটা শহরের প্রাণকেন্দ্রের মধ্যে তুমি, দাদা বলছিল এটা, তুমি লক্ষ্য করো, দ্য প্যাটার্ন অফ ক্রাইমটা ইজ এ টিপিক্যাল অর্গানাইজ ক্রাইম। যে সময় ঘটনা হয়েছে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না, তারপরে অনেকটা পর অনেক সময় ধরে এখানে অনেক কিছু হয়েছে, অনেক একসঙ্গে জড়ো হয়েছে, তারপরে সকালের দিকে ঘটনাটা হয়েছে, নিয়ে এসেছে একটা সরকারি ডিউটি থাকে ডাক্তার, ওইখান থেকে নিয়ে এসে টেনে হিচড়ে আপ টু সিটি সেন্টারে নিয়ে যাওয়া। তুমি কথাটা তুমি ভেবে দেখো, এখানে মানে চিন্তা করা যায় না, এটা দিস ইজ সামথিং ডিফারেন্ট। তো এই জিনিসগুলি সহ্য করার তো একটা, সব তো মানুষ, মানও থাকতে লাগে, ওষুধ থাকতে লাগে, সবাই একটা লিমিট অবধি সহ্য করতে লাগে। দাদা যেটা বলছিলেন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতো, কিছু কিছু সময় এরকম হতে পারে, তবে আলটিমেটলি সবাই ভালো থাকতে লাগবে, আমাদেরকে ভালো রাখতে লাগবে, আদারওয়াইজ তো হবে না, সমাজ চলতে লাগবে, হাতে নিয়ে কাজ করতে হবে। যে কথাটাই বলছিলাম, যে একজন ডাক্তার যখন তিনি সংবাদ মাধ্যমের কর্মীর উপর, যেটা বলছিলেন যেটার জন্য অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু আজকে 1 বছর হয়ে গেল, কোনো ধরনের তদন্ত কমিটি গঠন হয়নি, কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। কি করেছিল সেদিন একবার দেখানোর চেষ্টা করছে। যারে মারছে কিন্তু পিসিআর চালাইতেছে শান্ত দেয়।
আমরা দেখলাম, আপনারা হয়তো বা দেখেছেন যে এই বিষয়টাকে কিভাবে একজন ডাক্তার একজন সংবাদ মাধ্যমের কর্মীর উপর আক্রমণ করছেন। হ্যাঁ, এটা ঠিক, তাই এই বলে যে সমাজের সমস্ত অংশের ডাক্তাররা খারাপ, বা ওই দিন গতকালকে যে দীপঙ্কর দেবরাত নামক একজন যুবক ডাক্তারকে সেখানে টেনে হিচড়ে হাসপাতাল থেকে নামিয়ে এনে সিটি সেন্টারের গেটের সামনে, তারপর বীরেন্দ্র ক্লাবের সামনে তাকে মারা হচ্ছে, তারপর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে ড্রেনে ফেলে তাকে মারা হচ্ছে, এই জায়গাতে দাঁড়িয়ে এই রকম কোনো কাণ্ডকীর্তি করাও কিন্তু কাম্য নয়। কিন্তু একজন ডাক্তারও যখন এরকম করছে, সেটা নিয়ে জয়ন্তবাবু কি বলবেন? আমি তো আগেই বলেছি, হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে মানে সমস্ত প্রফেশনে কুলাঙ্গাররা রয়েছে এবং সমস্ত মানুষই ল অ্যাবাইডিং সিটিজেন হওয়া উচিত। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ডাক্তারের তো সাংবাদিককে নিগ্রহ করার কোনো অধিকার নেই, কোনো মানুষের ডাক্তারকে নিগ্রহ করার কোনো অধিকার নেই। হ্যাঁ, তো আমাদের এটা সবারই শুভবুদ্ধি মানে আসা দরকার। হ্যাঁ, না হলে তো আমরা সোসাইটিটা একেবারে ক্যাওটিক একটা সোসাইটি হয়ে যাবে। আগেও সাংবাদিকরা আমরা দেখেছি জিবি হসপিটালে নিগৃহীত হয়েছে, এবং এমনকি অনেক বড় বড় ডাক্তার, তখন আমি মানে কন্টিনিউয়াস, আমি তখন প্রেস ক্লাবের সভাপতি ছিলাম, তো এই ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। আমরা দেখলাম যে অনেক সিনিয়র ডাক্তারদের কথাবার্তা আমার পছন্দ হয়নি। তাদের ভাবখানা এমন ছিল যে কিছু কম্পেনসেশন দেওয়া হবে, কিন্তু এর জন্য দুঃখ প্রকাশেরও কোনো দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো আবার অনেকেই ভালোও ছিলেন। হ্যাঁ, তো অনেকে ভালো ছিলেন, অনেকে বললেন যে আলোচনার মাধ্যমে আমরা মিটিয়ে নেব। হ্যাঁ, সাংবাদিকদের তরফেও কিছু খারাপ কাজ করা হয়েছিল এর প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক, সেটারও আমরা কিন্তু নিন্দা করেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, কাজে সাংবাদিকদেরও কোনো অধিকার নেই যে হাসপাতালে গিয়ে হুজ্জুতি করার। ডাক্তারদেরও কোনো অধিকার নেই যে সাংবাদিকদের ক্যামেরা ভেঙে দেওয়ার বা ক্যামেরা চুরি করে নিয়ে গিয়েছিল জিবি হসপিটালের, সেটা আর পাওয়া যায়নি। যাই হোক, কিন্তু পরবর্তীকালে গার্জিয়ানসের কম্পেনসেশন দিয়েছিল, তার অধিকার নেই। তাই আমাদের সেটা বুঝতে হবে। হ্যাঁ, এবং আমরা যখন আমাদের নিজেদের কাজ করি, প্রফেশন করি, হ্যাঁ, তখন অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে। সেটা কিন্তু আমরা পারি না। আমরা সাংবাদিকরা যদি ব্যক্তিগতভাবে কখনো আহত হই, অন্তত অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পূর্ব শত্রুতার জেরে অনেক সময় ঘটনাকে সঠিকভাবে প্রকাশিত হতে দেওয়া হয় না, সেটাকে অন্যভাবে লেখা হয়। তো দিস ইজ নট রাইট। এই যে ডাক্তারবাবু আছেন, ধরুন ওনার সঙ্গে আমার কোনো কারণে ঝগড়া লেগে গেল, তারপর ওনার চেম্বারে একটা ঘটনা হলো, সেটাকে আমি অন্যভাবে লিখতে পারি, আমার হাতে কলম রয়েছে, কিন্তু দিস ইজ নট দ্য ইচ্ছে। হ্যাঁ, আবার ওনার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আমি দেখা গেল সরকারি হাসপাতালে আমি ট্রিটেড হচ্ছি, তো উনি আমাকে চিকিৎসা না করে পজন করে দিলেন, হ্যাঁ, বা ইত্যাদি। হ্যাঁ, দ্যাট ইজ অলসো নট রাইট। তো মানে গুড সেন্স মাস্ট প্রিভেইল। হ্যাঁ, শুভবুদ্ধি সব ক্ষেত্রে মানে জাগরুক থাকতে হবে। এই প্রশ্নটা, এই উত্তরটা আপনি দিয়েছেন, তারপরে আবার এই প্রশ্নটা করছি যে রাত্রি 11টায় রোগীর মৃত্যু, রোগীর পরিবার পরিজনেরা কল্যাণপুর থেকে গাড়ি করে এসে আইজিএম চত্বরে জড়ো হওয়া, ঠিক 5টায় লোকসভা ভোটের শুরু হওয়ার ঠিক 2 ঘন্টা আগে ডাক্তারকে নিগ্রহ করা, এবং পরদিনই স্বাস্থ্যমন্ত্রীর এসকর্ট পরিত্যাগ করা যতক্ষণ পর্যন্ত, এই বিষয়টাকে কিভাবে দেখবেন? এই বিষয়টা হচ্ছে আমি আগেই বলেছি, এবং এই বিষয়টা বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। আমি আগেই বলেছি যে এই ঘটনার পরে রোগীর যে আত্মীয় স্বজনরা তারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যাদের বোঝার ক্ষমতা নেই। আর প্রথম কথা হচ্ছে যে দীপঙ্কর দেবনাথ উনি যে ধরনের মানুষ, মানে বিশেষ করে আমি ওই ভদ্রলোকের ফেসবুক পোস্টিং দেখে আমি অবাক হয়েছি। হ্যাঁ, আচ্ছা, উনি কেন একজন রোগীকে মেরে ফেলবেন? এখানে কি কোনো রকম ইন্টারেস্ট প্লে করতে পারে? হ্যাঁ, আমার মনে হয় না। হ্যাঁ, আমার মনে হয় না। এবং লেবার রুমে তো উনি গিয়েছিলেন, ডাক্তার তো তখন ট্রিটমেন্ট করছিলেন, তাহলে তার কি লাভটা হবে যদি একজন রোগীকে সে মেরে ফেলে? এমনিতেই সাধারণভাবেই ডাক্তাররা একটু ভয়ে থাকে যে সিরিয়াস পেশেন্ট কখন কি হয়ে যায়। হ্যাঁ, মানে মানে রাগটা তো আমাদেরকেই ফেস করতে হবে ইত্যাদি। তো আই ডোন্ট বিলিভ যে ফালতু যে এই রোগীকে মেরে ফেলবেন, তার সঙ্গে কোনো পরিচিতিও নেই আগের থেকে, পূর্ব শত্রুতাও নেই, কিছু নেই, হ্যাঁ, ইত্যাদি। তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে শুধু
মানে কল্যাণপুরের লোকজন নয়, আগরতলারও কিছু লোকজন ছিল, এবং আমার কাছে খবর আছে তাদের অনেকে সেখানে বসে মদ্যপানও করছিল। তখন একটা ঘোট পাকিয়েছে, একটা প্ল্যান বানানো হয়েছে। ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড অ্যাটেম্প্ট টু মার্ডার, প্রি প্ল্যান্ড অ্যাটেম্প্ট টু মার্ডার। এবং খুব সুন্দর করে সকাল 5টা সময়টা বেছে নেওয়া হয়েছে, হ্যাঁ, যখন সিকিউরিটি সবসময় কম থাকে, মানুষজন থাকে না। কিন্তু এই সিকিউরিটি কম থাকে, এই বিষয়টা তো একটা প্রশ্ন রয়েছে, যেখানে লোকসভা নির্বাচন ঠিক 2 ঘন্টা পরে, আর শহরের মতো একটা প্রাণ কেন্দ্র, এত বড় একটা মানে যেখানে প্রতিনিয়ত একটা সেখানে কিছু খানিকটা দূরেই মুখ্যমন্ত্রীর বাড়ি, মুখ্যমন্ত্রী বাসভবন, এবং তার সঙ্গেই স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি, বিভিন্ন মিনিস্টারের কোয়ার্টার সেখানে রয়েছে, সেখানে এই রকমের নিরাপত্তাই নেই। এবং ডাক্তারকে এনে মোটা লাঠি দিয়ে মারা হচ্ছে সেখানে মাত্র বেসরকারি নিরাপত্তা কর্মীরা। একদম না, প্রথম কথা হচ্ছে যে বেসরকারি নিরাপত্তা কর্মীদের সামনে থেকেই তো ডাক্তারকে তুলে আনা হয়েছে। তখন তো তারা ফোন করে ইত্যাদি করে পুলিশকে আনতে পারতো, তারা যতটুকু তাদের ফোর্স আছে তারা সেখানে ছুটে যেতে পারতো, হ্যাঁ, কারণ যেটা করেছে হাসপাতাল কর্মীরা সেখানে গেছে। তো এখানে তো সিকিউরিটি ল্যাপসেস আছে, এটা বোঝা যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি কিন্তু এটা বলছিলেন, আজকের প্রেস কনফারেন্সে আমি ছিলাম মুখ্যমন্ত্রী, এত সুন্দর প্রেস কনফারেন্স আমি মুখ্যমন্ত্রীর দেখিনি। মানে উনি ভালোই করে, সে কিছু নয়, কিন্তু সত্যিই খুব ভালো করেছেন। তবে সেখানে আমি একটা জিনিস পয়েন্ট আউট করলাম, যে জিবিতে এবং আইজিএম হসপিটালে নিরাপত্তা পিকেট বসানো হয়েছে, কিন্তু আরেকটা মেডিকেল কলেজ রয়েছে টিএমসি, তো সেখানে কেন করা হচ্ছে না? শুধু দাদা তোমাকে একটু আটকাচ্ছি, সরি টু কারণ শুধু এই 3টা বেস হসপিটালে কেন? হ্যাঁ, প্রত্যেকটি প্রাইমারি হেলথ সেন্টার এবং ডিসপেন্সারি কেন? মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর চিঠিটা যদি তুমি দেখো, তুমি দেখবে প্রত্যেকটি জেলা হসপিটাল, বেস হসপিটাল এবং যে ডিসপেন্সারিগুলি আছে ওদের যতটুকু করা যায়, যেখানে যতটুকু ডিমান্ড করে সেই অনুযায়ী যাতে সুরক্ষা দেওয়া যায়। একদম, আমি এই কথাটাই বলছিলাম। তাহলে শহরের মধ্যে একটা মেডিকেল কলেজ রয়েছে, সেখানে হাসপাতালও রয়েছে, মেডিকেল কলেজও রয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে পয়েন্ট আউট করার চেষ্টা করেছি যে আসলে ঘটনাগুলো বেশিরভাগ রাতের দিকে হয়। রাতের দিকে কেন হয়? কারণ দিনের দিকে হাসপাতাল জমজমাট থাকে, সিকিউরিটি ফোর্স মানে সিকিউরিটির লোকেরা বেশি থাকে, হ্যাঁ, বেশি ডাক্তাররা থাকে, নার্সরা থাকে। কিন্তু রাত যত বাড়তে থাকে সেখানে শুধু স্কেলিটন ফোর্স থাকে, হ্যাঁ, খুব কম সিকিউরিটি থাকে, তাও সিকিউরিটির লোকেরা ঝিময়। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী তো তোমাকে বলেছে, দেখিয়ে দিয়েছে, একজনের সঙ্গে কথা বললে উনি তোমাকে জানাবে বলেছেন, তো আমি শুনেছি তো। হ্যাঁ, তো আমি তারপর উনি বললেন দেখা যাক, তখন আমি বললাম যে এখানে টিএমসিরও একজন ডাক্তার আছেন, হ্যাঁ, তো উনি এগ্রি করেছেন, হ্যাঁ, মাথাটা তার নেই। তো আমরা অপেক্ষা করব যে সেখানেও কি করা হয়, এবং অপেক্ষা করব যে প্রত্যেকটা জেলা হাসপাতালে নয় কেন, প্রত্যেকটা হাসপাতালেই কেন একটা সিকিউরিটি নেটওয়ার্ক করা হবে। হ্যাঁ, সেটা অনলাইন হতে পারে, মনিটরিং সিস্টেম হতে পারে ইত্যাদি। তারপর যাতে ফ্লাইং স্কোয়াড রাশ করতে পারে, কারণ অনেক জায়গায় আমরা দেখেছি পুলিশও অনেক সময় রিয়েক্ট করতে অনেক দেরি করে। আমি বলছি আরেকটা হচ্ছে পিএইচসিতে যে ডাক্তাররা থাকে, হ্যাঁ, তাদের নিরাপত্তার কথাটাও ভাবা উচিত, কারণ একজন ডাক্তার একটা পিএইচসি সামলায়, হ্যাঁ, সেটা কিন্তু একটা সাংঘাতিক ঘটনা, হ্যাঁ, এবং যে কোনো সময় যা কিছু হতে পারে। তাছাড়া একজন ডাক্তারের কথা আপনি চিন্তা করুন, আমি যে একজন সাংবাদিক, আমি আগরতলা শহরেই থাকি, তারপরে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি দিল্লি থেকে কেন চলে এলাম, দিল্লিতে আমি আগে ছিলাম, এবং সেখানের ফ্যাসিলিটিসগুলো তো আমি এখানে পাই না। তাহলে একজন যে করবুকে আছে বা আরো প্রত্যন্ত অঞ্চলে যে ডাক্তার আছে, হ্যাঁ, তো সে তো মানে একেবারে মানে ওখানে তার লাইফ কি আছে। একজন ডাক্তার তো শুধু জন্মেছে শুধু অন্যকে পরিষেবা দেওয়ার জন্য নয়, তারও তো একটা ডিসেন্ট লিভিং দরকার, হ্যাঁ, এবং এত শিক্ষিত একজন লোক, তার অন্য সমস্ত পড়াশোনা থেকে আরম্ভ করে সবকিছু, ইন্টারনেট ফ্যাসিলিটি, তার ফ্রেন্ড সার্কেল, তার সবকিছু আছে। তো এগুলো তো সরকারকে ভাবতে হবে। আমার মনে হয় পলিটিক্যাল উইল, গুড পলিটিক্যাল উইল ইজ নেসেসারি। সুদীপ রায় বর্মন যেটা করেছেন এটা মানে দৃষ্টান্তমূলক, অসাধারণ করেছেন, যে আমার সিকিউরিটির দরকার নেই যদি ডাক্তারবাবুদের সিকিউরিটি না থাকে। হ্যাঁ, একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমার মনে হয়, হ্যাঁ, এটা একটা সারা দেশে এটা একটা দৃষ্টান্ত। আমি রণবীর বাবু আপনার কাছে আসবো, যে এই যে বিষয়টা, যেখানে একটা শহরের প্রাণকেন্দ্র বলতে গেলে কিছুটা দূরে মুখ্যমন্ত্রীর বাসভবন, শহরের সাথেই রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর কোয়ার্টার,
অন্যান্য মন্ত্রীদের কোয়ার্টার, সেই জায়গাতে যেখানে লোকসভা নির্বাচন আর কিছুক্ষণের মধ্যেই সংগঠিত হবে, যেখানে আঁটোসাঁটো নিরাপত্তা থাকার কথা, সেখানে নিরাপত্তা নেই। না, সেই ক্ষেত্রে তো ব্যাপারটা শুধু আমি আবার বলছি, এটা বিক্ষিপ্ত একটা ঘটনা বলে বললে হয়তো এই ক্ষেত্রে আলাদাভাবে এটা মন ছুঁয়ে গেছে জন্য আমরা কথা বলছি। সবগুলি ঘটনার কিন্তু একই ধরনের। তুমি দিন দহারে যদি তুমি দুপুরবেলা যদি কোনো খোয়াই হসপিটাল থেকে কোনো একটা ডাক্তারবাবুকে মেরে অনেকটা সময় ধরে এরকম ধরনের বেদম প্রহার করে থাকে, সেক্ষেত্রে তো সিকিউরিটি আছে। তো এইগুলি এখন এই মুহূর্তে বলে কতটুকু লাভ হবে কি না, তার থেকে বড় জিনিস আমরা এখন কি পেয়েছি, দ্য নিড অফ দ্য আওয়ারটা কি, আমরা যাতে এইগুলির থেকে নিরসন পেয়ে ভালো করে আরো এগিয়ে যেতে পারি। আর যদি লক্ষ্য করে এই যে সিকিউরিটি আমরা বলছি, সেগুলি শুধু ডাক্তারদের জন্য না, কিন্তু সেক্ষেত্রে সমস্ত স্বাস্থ্যকর্মী যারা আছে, প্যারামেডিক্যাল স্টাফ যারা আছে, ওদেরও কিন্তু সুরক্ষা হয়ে যাবে এবং রোগীদের সুরক্ষা হয়ে যাবে, এবং কোনো আনটুয়ার্ডস কোনো যদি কোনো ইনসিডেন্ট হয়ে হয়ে যায় সেটাকে এড়ানো যেতে পারে সার্বিক। আর সব থেকে বড় জিনিস, কোনো সময় ডাক্তারকে না পেয়ে বিভিন্ন হসপিটাল ভাঙ্গা, গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টস ভাঙ্গা, তো সেগুলিকে থেকেও রিলিফ পাওয়া যেতে পারে। তো নিরাপত্তা খুবই দরকার। অবস্থা বুঝে হাই সিকিউরিটি জোন করা। আর তুমি যেটা ওদিন বলছিলে, শুধু ওই জায়গা কেন, তারপরে এখান থেকে আস্তে আস্তে প্যারাডাইজ চুবন হয়ে সিটি সেন্টারে যাওয়া অবধি, দিস ইজ সামথিং ডিফারেন্ট। এটার ক্ষেত্রে কি কারণ থাকতে পারে সেটা রিয়েলি আমি আমার বুঝতে পারছি না। এটা পূর্ণাঙ্গ তদন্ত না হলে বলা মুশকিল। আর যেই ক্ষেত্রে এখন তো অনেক কিছু কথাও শুনতে পারছি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও বিভিন্ন কথা, যেই ক্ষেত্রে যে স্বাস্থ্য মন্ত্রক যেভাবে এগিয়ে যাচ্ছে, স্বাস্থ্য পরিষেবা যেভাবে উন্নতি হচ্ছে, আমরা বেসরকারি স্তরে গিয়েও আমরা অনুভব করছি, আমরা বুঝতে পারছি, ফিল করছি, যেভাবে গত 1 বছর থেকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য মন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক ওই সময়টার মধ্যেই একটা বড় একটা স্বাস্থ্য নিয়ে ঘটনা হয়ে যাচ্ছে। সেটারও কি কোনো কারণ আছে কিনা সেটাও ভাবার বিষয় আছে বলে আমি জানি না। সবাই অনেকে কথা বলছে, সেগুলো চিন্তা করার জন্য কোনো কিছু। একদম শেষে তোমরা কি বলবে, যে এখন কি চাইছো তোমরা? এখন তো তোমরা সমস্ত প্রাইভেট পরিষেবাগুলো বন্ধ করে দিয়েছো, আগামীতে কি পদক্ষেপ নেবে এই ধরনের ঘটনাগুলো? আমি একটু আগে বলছিলাম কোনো ডিসিশন রিজিড না, যে আজকে ডিসিশন হয়েছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং দাদা যেটা বলছিল মুখ্যমন্ত্রীর যে প্রেস কনফারেন্স হয়েছে, সেক্ষেত্রে যারা নেতৃত্বরা আছেন তারা নিশ্চিত ভেবে দেখছেন আমরা হয়তো এই অবস্থানে কতটুকু থাকবো, কতদিন থাকবো, সেটা আরো ভাবা দেখতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের প্রথম একটা রিজিড ডিসিশন ছিল যে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করা হোক। সেক্ষেত্রে অ্যারেস্ট করা হয়েছে, ওরা উইদিন শর্ট টাইম বেল পেয়ে গেছে। সেক্ষেত্রে একটা কথা বলছিলাম আমি একজন আইনজীবীর সঙ্গে, যে সেকশনগুলি ওদের এগেনস্টে বা ওদের সঙ্গে নেওয়া আছে, সেই ক্ষেত্রে এটা কিছুতেই প্রমাণ করে না ইট ওয়াজ অ্যাটেম্পটেড টু মার্ডার। ফলে ওই ক্ষেত্রে কিছু কিছু হিসেবে আমি খুব একটা আইন বিশেষজ্ঞ আমি বলতে পারবো না, কিন্তু যেটা আলটিমেটলি আর যেটা বোঝার যতটুকু ইম্পর্টেন্স, সেটা হলো যে ধারাতে প্রয়োগ করা হয়েছে সেই ক্ষেত্রে কিছুতেই এটা প্রমাণ করে না ইট ওয়াজ অ্যাটেম্পটেড টু মার্ডার। যেরকম পুলিশ কেসগুলি নিয়েছে, সেক্ষেত্রে হয়তো আবার উচ্চ আদালতের সঙ্গে যাওয়া হবে, দেখা হবে, তখন দেখতে গিয়ে যদি আমরা খুশি থাকি আমরা একেবারে। যেখানে একজন ডাক্তার নিরাপদ নয়, সাধারণ মানুষদের নিরাপত্তাই সেখানে অনেকটা প্রশ্নচিহ্ন হয়ে যায়। একজন ডাক্তারকে সরকারি কর্তব্যরত অবস্থায় একজন ডাক্তার তিনি চিকিৎসা প্রদান করছেন, তাকে হসপিটাল থেকে টেনে হিচড়ে বের করে একেবারে সিটি সেন্টারের সামনে নিয়ে আসা, থেকে সেখান থেকে বীরেন্দ্র ক্লাবের সামনে তাকে মারা, তারপর আবার মিউনিসিপ্যাল কর্পোরেশনের ড্রেনে ফেলে তাকে মারা, এই ঘটনাটা কতটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে সেটাই কিন্তু এখন সবাই ভাবছে। যে একটা শহরের প্রাণকেন্দ্র, যেখানে আটোসাটো নিরাপত্তা থাকার কথা, সেখানে নিরাপত্তা নেই। সেখানে বেসরকারি নিরাপত্তা কর্মীরা শেষ দিকে এসে ওনাকে নিয়ে যাচ্ছেন, হসপিটালের অন্যান্য যারা কর্মচারীরা রয়েছে তারা নিয়ে যাচ্ছেন, সেখানে নিরাপত্তা কোনো পুলিশ নেই। খানিকটা হেঁটে গেলেই তো সেখানকার পশ্চিম থানা রয়েছে, সেখানে থানার বাবুরা কোথায় রয়েছেন, পুলিশ কোথায় রয়েছে, সেগুলো কিন্তু প্রশ্ন আছে। আজকের মতো এই বিষয়টা নিয়ে আমরা এখানেই শেষ করছি তক্ক যুক্তি গপ্প, কিন্তু আশা করছি আগামীতে এই ধরনের কোনো ঘটনা হয়তো বা কোনো রোগীর আত্মীয় পরিজনরাই ঘটাবে না। কারণ সেখানে ভাবতে হবে, যেটা জয়ন্তবাবু বলছিলেন যে আমরা সবাই কিন্তু ডাক্তার নই, আমাদেরকেও ভাবতে হবে জিনিসটা কি হয়েছে, কেন রোগীটা মারা গেছে, সেটা নিয়ে আগে পর্যালোচনা করতে হবে। যদি কোনো খারাপ থাকে তাহলে আমরা সিএমওর সঙ্গে কথা বলতে পারি, সিএম এর সঙ্গে কথা বলতে পারি, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি, তখন সেটা নিশ্চয়ই আমাদের কোনো বিচার হবে। কিন্তু আইন হাতে নিয়ে তুলে নেওয়া সেটা কিন্তু অনেকটাই অপরাধ। আশা করছি এখন থেকে এই বিষয়টা আমরা সবাই মাথায় রাখবো এবং সুষ্ঠুভাবেই সমাজটার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। আজকের মতো তক্ক যুক্তি গপ্প এখানেই শেষ করছি, সঙ্গে থাকবেন, শুভরাত্রি।